আজকে আমরা ক্লাস 7-এর 16 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে দ্বিস্তম্ভলেখ, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তো তোমরা ক্লাস 6-এ কিছুটা শিখেছো যে স্তম্ভলেখ বা ট্যালি মার্কের যে অঙ্কগুলো ওগুলো শিখেছো। তো স্তম্ভ কথাটা হচ্ছে, স্তম্ভ মানে হচ্ছে পিলার, ঠিক আছে? যেমন দেখো এই যে এই পিলার দিয়ে দিয়ে মানে পিলারের ছবি এঁকে এঁকে আমরা অঙ্কগুলো করি, ঠিক আছে? তো স্তম্ভ মানে হচ্ছে পিলার। এবার দেখো তোমাদের অঙ্কগুলো হচ্ছে দ্বিস্তম্ভলেখ, একটা দ্বি কথা জুড়ে দিয়েছে। দ্বি মানে হচ্ছে কটা? দ্বি মানে হচ্ছে দুটো। তাহলে দ্বিস্তম্ভ মানে কি? দুটো স্তম্ভ। এবারের কিছু কিছু অঙ্কে তোমাদেরকে কিন্তু দুটো স্তম্ভ এঁকে করতে হবে। যেমন আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই দুটো দুটো করে স্তম্ভ আঁকা রয়েছে। এরকম ছবি এঁকে এঁকে তোমাদের অঙ্কগুলো কিন্তু এবার করতে হবে, ঠিক আছে? আর পৃষ্ঠা 190-তে দেখবে লেখা রয়েছে দ্বিস্তম্ভলেখ কাকে বলে। দেখো লেখা রয়েছে এই যে দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে, তাহলে দুটো স্তম্ভচিত্র এই যে এরকম, এগুলোকে পাশাপাশি এরকম আঁকতে হবে। এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র এটাকে লিখে নেবে, যে চিত্র আঁকা হয় তাকে দ্বিস্তম্ভলেখ বলা হয়, ঠিক আছে? তাহলে ঠিক এইখান থেকে এতটা মুখস্থ করে নেবে। দুটো স্তম্ভের সাহায্যে কোনো তথ্য, যে তথ্য আমাদের অঙ্কে দিয়ে দেবে সেরকম তথ্য দুটো স্তম্ভের মাধ্যমে আমরা যখন দেখাবো একে, হ্যাঁ, বিষয়টাকে যখন স্তম্ভের মাধ্যমে একে বুঝিয়ে দেবো, তখন সেই যে দুটো বিষয়ের মধ্যে যে তুলনা করা, সেটাকেই বলছে দ্বিস্তম্ভলেখ, ঠিক আছে? সংজ্ঞাটা পুরোটা মুখস্থ করে নিও। এবার কোষে দেখি 16-র প্রথম অঙ্কটা করা যাক। আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। তো বলছে আমাদের যে পাড়া, সেই পাড়ার কতগুলো পরিবার? 55টা পরিবার, ঠিক আছে? টোটাল 55টা পরিবার আছে। সেই পরিবারের যে সদস্য সংখ্যা, মানে কোন পরিবারে কতজন সদস্য আছে, সেই সদস্য সংখ্যা এবং সেই 55টা পরিবারের যে টোটাল সংখ্যা, এটা নিয়ে একটা এরকম স্তম্ভচিত্র তৈরি করা হয়ে গেছে। এই যে তৈরি করা হয়ে গেছে মানে একেই দিয়েছে এটা। তো এই যে স্তম্ভচিত্র যেটা করেছে সেইটাকে দেখতে বলছে। এই যে বলছে এই স্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তোমাকে এই স্তম্ভচিত্রটা দেখে দেখে এই নিচের যে এ বি সি, এই যে তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমে যেটা বলে দিয়েছে, এই ছবিটাকে বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে কি বলেছে? এই যে দেখো স্তম্ভে কি থাকে? একটা দাগ লম্বাভাবে থাকে। এটা হচ্ছে আরও বাড়ানো যেতে পারে, অসীম পর্যন্ত যেতে পারে। এই দাগটা কোনো শেষ নেই, তাই এখানে না একটা তীর চিহ্ন থাকে। এবং এদিকেও দেখো, এদিকেও একটা দাগ থাকে। এই দাগটাও কিন্তু অসীম পর্যন্ত যেতে পারে, কোনো শেষ নেই। এই জন্য এটাতে তীর চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এই একটা দাগ লম্বাভাবে থাকে, এই একটা দাগ এইভাবে থাকে, ঠিক আছে? এইবার এই দিকে রয়েছে পরিবারের সংখ্যা। পরিবারের সংখ্যা কিন্তু বলেছে টোটাল 55টা, ঠিক আছে? এবার এখানে মোটামুটি 20টা অবধি দিয়েছে, 20টা পরিবার অবধি দিয়েছে। তাহলে পরিবারের সংখ্যা এখানে 20 অবধি রয়েছে। আর এখানে হচ্ছে সদস্য সংখ্যা, মানে কোন পরিবারে কতজন সদস্য আছে। তো এই হচ্ছে বিষয়টা। আর এখানে বলেছে স্কেল, যেটা 1 একক সমান সমান একটি পরিবার। এই যে এই জায়গাটাকে বলছে স্কেল, ঠিক আছে? এই যে জায়গাটা, এই দাগটাকে বলছে স্কেল। এইখানে 1 একক মানে হচ্ছে একটি পরিবার। মানে আমি যদি দেখো এখানে 5 রয়েছে, তো এখানে 10 রয়েছে, 15 রয়েছে, 20 রয়েছে, মানে এই 5 রয়েছে, মানে এখানে 0, এখানেটা কিন্তু 0 থাকে একদম। এই যে কর্নারটা, এই যে দুটো দাগ যেখানে এসে মিলিত হয়েছে, সেখানে কিন্তু এটা 0 থাকে, মানে 0 থেকে শুরু হয়। তাহলে এইটা হচ্ছে সবার নিচেরটা কি? নিচের অংশটা হচ্ছে এই যে ডটটা যেখানে ওরা মিলিত হয়েছে, সেটা হচ্ছে 0। তারপর হচ্ছে ধরো এটা 1, তো তারপরে 2, তারপরে 3, তারপরে এই 4, তারপরে এই যে 5, তারপরে আবার 6, 7, 8, 9, এই যে 10,
11, 12, 13, 14, 15 এইভাবে না স্কেল, এগুলোকে স্কেল বলে। আমাদের স্কেলে এরকম দাগ থাকে না, সেই রকম এখানে এরকম ওইভাবেই মাপতে হয়। যাই হোক, তো আমি আপাতত এটা একটা করে দেখালাম এরকম। হ্যাঁ, এবার আমাদের যেটা বলেছে প্রথম প্রশ্নে, 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলো? আচ্ছা, 4 জন সদস্য সংখ্যা রয়েছে এমন কটা পরিবার আছে আমাদের পাড়াতে? তাহলে কি জানতে চাইছে? টোটাল হচ্ছে আমাদের পাড়াতে 55টা পরিবার, এর মধ্যে 4 জন সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা কত? যে সমস্ত পরিবারে 4 জন করে থাকে। তাহলে দেখো, এটা 2 জন, এটা 3 জন, এই যে 4 জন। তাহলে 4 জন করে আছে এরকম পরিবারের সংখ্যা কটা? তাহলে এই যে 4 জন, দেখো তো এটা কোথায় গিয়ে শেষ হয়েছে? দেখো, এটা আমি স্কেল ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো, মোটামুটি এটা 15তেই শেষ হয়েছে। এই যে 15-র সাথে মিলে যাচ্ছে, এটা এই যে 15-র সাথে। তাহলে আমরা বলতে পারি যে 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কটি? 15টি। এটা আবার লিখতে হবে। তাহলে দেখো, যেটা বললাম ওটা লিখেছি যে 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার 15টি। এরকমভাবে তোমরাও লিখে নেবে। এবার দেখো কি বলেছে, এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত দেখি। তাহলে সদস্য সংখ্যা কি বলেছে? বেশি সদস্য সংখ্যা কত, তাই তো? আচ্ছা, সদস্য সংখ্যা এখানে কি আছে? 2 জন, 3 জন, কোনো কোনো পরিবারে 4 জন, কোনো কোনো পরিবারে হায়েস্ট রয়েছে কত? 5 জন। তাহলে বেশি সদস্য কোনটা? 2, 3 নাকি 4 নাকি 5? অবশ্যই এই 5 হবে। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে কিভাবে? যে 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত? 5 জন। তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে দেখো, এটাই লিখে দিয়েছি যে 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত? 5 জন। ঠিক আছে। এইবার দেখো কি বলেছে, এই রকম পরিবারের সংখ্যা কত লিখি। মানে এই রকম পরিবারের সংখ্যা বলতে কি বোঝাতে চেয়েছে? এই রকম পরিবারের সংখ্যা মানে এই যে 5 জন করে সদস্য আছে, 5 জন করে সদস্য আছে এই রকম পরিবারের সংখ্যা কত? তাহলে দেখো, এই যে 5 জন, এই যে স্তম্ভটা দেখো, তো এইটার সঙ্গে মেলাও। কোথায় গিয়ে মিলছে দেখো তো, লিখে স্কেল ধরে মেলাও। কোথায় গিয়ে মিলছে এটা? এটা 5-এর সঙ্গে মিলে যাচ্ছে না পুরো? হ্যাঁ, এই যে 5-এর যে দাগটা, এই 5-এর এই দাগের সঙ্গে কিন্তু এইটা পুরো মিলে যাচ্ছে। তাহলে 5 জন করে সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা কটা? 5টা। তাহলে টোটাল 5টা পরিবারে এরকম 5 জন করে সদস্য আছে। তাই আমি এখানে লিখছি যে এই রকম পরিবারের সংখ্যা 5টি। ঠিক আছে। এবার সি নম্বরে দেখো কি বলেছে, স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি, মানে এই যে স্তম্ভ লেখচিত্র যেটা দিয়েছে সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5। মানে ওরা জানতে চেয়েছে এখানে কটি পরিবারের সদস্য সংখ্যা 5। এই যে দেখো, সদস্য সংখ্যা কত এখানে? 5 জন। এটা কটা পরিবারের সদস্য সংখ্যা? 5টা পরিবারের সদস্য সংখ্যা 5। কারণ আমরা এর আগের অঙ্কটাতেই মিলিয়ে দেখেছি, এই যে 5 জনের সাথে মিলছে কত? এই স্কেল যে 5-এ এটা মিলে যাচ্ছে, যে 5 নম্বরটা মিলে যাচ্ছে। তাহলে 5টি পরিবারের সদস্য সংখ্যা 5। ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব? যে 5। ঠিক আছে। আমরা স্তম্ভচিত্র থেকে দেখছি যে 5টি পরিবারের সদস্য সংখ্যা 5। এটা তোমরা খাতায় লিখে নিও। এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3। এবং কটি পরিবারের সদস্য সংখ্যা 3? দেখো তো, 3 জন করে সদস্য আছে এমন কটা পরিবার পাবো খুঁজে? এ দেখো, 3 জন। এটা কোথায় গিয়ে ঠেকছে? এটা দেখো 20-তে গিয়ে ঠেকছে। যেটা 20-র সাথে যদি মেলাই, 20-র সঙ্গে ঠেকে যাচ্ছে। তার মানে এখানে লিখতে হবে
20টি পরিবারের সদস্য সংখ্যা 3। ঠিক আছে, তাহলে কি লিখবে? 20টি পরিবারের সদস্য সংখ্যা 3। এবার আমি 2 নম্বর অঙ্কে চলে আসছি। নিচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক সমান সমান 1000 মিটার ধরে 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি। তাহলে কি বলছে? নিচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলো দেখি। এ দেখো নিচে পর্বতশৃঙ্গের নাম লেখা রয়েছে, যে পর্বতশৃঙ্গগুলোর নাম এক একটা করে বলছি, যেমন গডউইন অস্টিন, এবং এটার উচ্চতা দিয়ে দিয়েছে। দেখো এই যে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। তো উচ্চতা দিয়ে দিয়েছে মিটার প্রায়, মানে এটা হচ্ছে 8610 মিটার প্রায়, মানে কি প্রায় বলতে কাছাকাছি, পুরোপুরি তো এক্স্যাক্টলি বলা যায় না পুরোটা, তাই বলে দিয়েছে প্রায়, মানে অনেকটাই কাছাকাছি যায়। তাহলে প্রথম পর্বতশৃঙ্গের নাম গডউইন অস্টিন, যেটার উচ্চতা হচ্ছে 8610 মিটার প্রায়। আরেকটা হচ্ছে কৈলাস, যেটার উচ্চতা হচ্ছে 6710 মিটার প্রায়। আরেকটা হচ্ছে নন্দা দেবী, যেটার উচ্চতা হচ্ছে 7825 মিটার প্রায়। আরেকটা হচ্ছে অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ, এটার উচ্চতা হচ্ছে 8090 মিটার প্রায়। এখানে আরেকটা যে বিষয় সেটা উল্লেখ করে দিয়েছে, দেখো কি বলেছে? 1 একক সমান সমান 1000 মিটার। এখানে কি বলেছে? 1 একক সমান সমান 1000 মিটার, মানে ওই যে স্কেলে যে দাগগুলো থাকে না, এই যে ধরো এটাকে স্কেল যদি ধরি, এখানে যে সাইডে যে আমরা দাগগুলো কাটি, মানে এই একটা দাগ মানে হচ্ছে 1000। ঠিক আছে, এই এক একটা দাগ মানে কিন্তু 1000, এটা 1000, এটা 2000, এইভাবে বাড়বে। ঠিক আছে, তার মানে 1 একক মানে এরকম একটা দাগ মানে হচ্ছে 1000 মিটার। তাহলে চলো এটা এঁকে ফেলা যাক। আঁকার আগে এই লেখাটা একটু লিখে নেবে, যে প্রদত্ত তথ্য দ্বারা তৈরি স্তম্ভচিত্র, মানে আমাদের যে তথ্যগুলো দেওয়া রয়েছে, আমাদের যে তথ্যগুলো দিয়ে দিয়েছে, যে এই যে পর্বতশৃঙ্গগুলোর নাম এবং এগুলোর যে উচ্চতা, এই তথ্যটা আমাদের দিয়ে দিয়েছে। তো এই তথ্য থেকে যে স্তম্ভচিত্রটা আমরা নিচে তৈরি করব এখানে, সেইটাই আমরা লিখেছি, যে প্রদত্ত তথ্য দ্বারা যে তথ্য দেওয়া রয়েছে সেটা দিয়ে তৈরি স্তম্ভচিত্র, সেটা দিয়ে আমরা যে স্তম্ভচিত্রটা তৈরি করছি সেটা আমি একটু লিখে নিলাম, হ্যাঁ, হেডিং করে নিলাম। এবার আঁকতে হবে। দেখো প্রথমে এইভাবে আমি স্কেলটাকে বসিয়ে একটা সোজা দাগ টেনে নিচ্ছি নিচ থেকে। ঠিক আছে, আচ্ছা এইখানে অবশ্যই অ্যারো দেবে, কারণ এই দাগটা কিন্তু অসীম পর্যন্ত চলতে পারে, কোনো শেষ নেই। আবার একটা দাগ টানবো, যেটা হচ্ছে লম্বা দাগ। ঠিক আছে, এটাও কিন্তু উপরে তীর চিহ্ন দিয়ে দেবে, কারণ এটাও অসীম পর্যন্ত চলতে পারে। আচ্ছা এইখানে একটা 0 দিয়ে দেবে, কারণ একদম যেখানে এই যে এই একটা দাগ এবং এই একটা দাগ যেখানে এসে মিলিত হয় সেখানে কিন্তু 0 ধরা হয়। ঠিক আছে, আচ্ছা আমাদের স্কেলও তাই, দেখো 0 থেকে শুরু হয়, তাই না? আমাদের স্কেলও কিন্তু দেখো 0 থেকে শুরু হয়, এটাও তাই, একই ব্যাপার। আচ্ছা এবার চলে আসছি অঙ্কের ক্ষেত্রে। অঙ্কে কি বলেছে দেখো, অঙ্কে যে বিষয়গুলো না দিয়ে দিয়েছে, প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে পর্বতশৃঙ্গের নাম। প্রথম যে বিষয়টা সেটা কি? পর্বতশৃঙ্গের নাম। প্রথম বিষয়টা আমরা এই দিকটায় লিখি। তাহলে বিষয়গুলো কি কি, মানে পর্বতশৃঙ্গের নামগুলো কি কি? একটা রয়েছে গডউইন অস্টিন, তলায় লিখতে হবে সেগুলো, গডউইন অস্টিন। আমি পরপর নামগুলো একটু লিখে নিচ্ছি, ঠিক আছে, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো আমি পরপর লিখে নিয়েছি। প্রথমটা গডউইন অস্টিন, যেরকম দেওয়া ছিল বইতে, তারপরে ছিল কৈলাস, তারপর ছিল নন্দা দেবী, তারপর ছিল অন্নপূর্ণা। ঠিক আছে, এবং এটা কিসের বিষয়টা কি? এটা বিষয়টা হচ্ছে পর্বতশৃঙ্গের নাম। দেখো লেখা রয়েছে পর্বতশৃঙ্গের নাম, এটাই হচ্ছে প্রথম বিষয়। তাহলে আমরা এখানটা লিখব পর্বত শৃঙ্গের নাম। বিষয়টা কিন্তু অবশ্যই লিখতে হবে, পর্বত শৃঙ্গের নাম লিখে, যেহেতু এই দাগটা এইদিকে যাচ্ছে তাই আমি এই দিকটায় অ্যারো দিয়ে দেবো। ঠিক আছে, এবার আরেকটা বিষয় আমাদের কি বলেছে, যে উচ্চতা যেটা রয়েছে মিটার প্রায়। তো এইদিকে আমরা উচ্চতা লিখব, এদিকে লিখব
একটু গ্যাপ দিয়ে লিখছি কারণ এখানে আমার স্কেলগুলো বানাতে হবে। এখানে লিখছি উচ্চতা, যার একক দিয়ে দিয়েছে মিটার, প্রায়। ঠিক আছে, এই দাগটা এদিকে যাচ্ছে তাই এদিকে দিলাম। আচ্ছা, এবার চলে আসছি স্কেল বানাতে হবে। এখানে যেটা বলে দিয়েছিল যে 1 একক সমান সমান 1000 মিটার, তার মানে এক একটা দাগ দেব এবং সেটা হবে কি 1000। ঠিক আছে, যেমন দেখো এই দাগগুলো না একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে দেবে। আচ্ছা, হাইয়েস্ট কতটা অবধি দাগ দেবে সেটা বলে দিই। দেখো এই অঙ্কে সর্বোচ্চ দাগ কি আছে, এটা 7000, 6000, এটা 8000, 8090, আর এটা রয়েছে 8610। 8610 মানে 8.5 ক্রস করে গেছে, মানে ধরো আমি 9000 অবধি দাগ টানবো। ঠিক আছে, 9000 অবধিই নেব। আচ্ছা, আমি একটুখানি মেপে মেপে দাগগুলো টানবো। ঠিক আছে, ধরো এই যে একটা টানছি, তারপরে এই একটা, এই একটা, এই একটা, এই মেপে মেপে টানছি কিন্তু যাতে আমার হেরফের না হয়। 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000। আরেকটা টেনে দেওয়া যায় যেহেতু একটু বেশি গ্যাপ হয়ে যাচ্ছে। মোটামুটি এই হচ্ছে। এবার দাগগুলো একটু বড় বড় করে দিচ্ছি, দাগগুলোকে একটু বড় বড় করে দিচ্ছি যাতে বোঝা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 1000, এটা হচ্ছে 2000, এটা হচ্ছে 3000, এটা 4, এটা 5000, আচ্ছা এটা হচ্ছে 6000, এটা 7000, এটা হচ্ছে 8000, এটা 9000, আর এটা হচ্ছে 10000। ঠিক আছে, মোটামুটি আমি 10000 অবধি করে নিলাম। আমার এখানে জায়গাটা ফাঁকা ছিল বলে আমি একটা টেনে নিলাম। এই হচ্ছে মোটামুটি কমপ্লিট। এইবারে দেখো কি বলেছে। প্রথমে আসছি গডউইন অস্টিনে। গডউইন অস্টিনে কি বলা হয়েছে যে 8610 মিটার। এবার চলে আসো 8000 কোথায়, 8000 আগে খুঁজতে হবে, যে 8000। এবার বলেছে 8610। ঠিক আছে, মানে যদি 8000 থেকে 8500 হয় তাহলে অর্ধেকটা চলে যাওয়া যায়। এবার এর থেকেও বেশি বলেছে, মানে 8500 থেকেও বেশি, তাহলে 8500 মানে মোটামুটি এই 8000 এবং 9000 ঠিক মাঝখানটা হবে 8500। এবার 8500 তো বলেনি, বলেছে 8610, মানে 8500 থেকে একটু বেশি যেতে হবে, মানে এই হচ্ছে ধরো হাফ 8500, তার একটু বেশি, মানে এই এতটা গেলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। স্কেলটাকে কিন্তু ঠিক করে ধরতে হবে যাতে নিচের এই দাগের সঙ্গে স্কেলটা একদম সমান্তরালভাবে থাকে, সমান যেন থাকে। এরকম করলে হবে না, এরকম করলে হবে না। ঠিক আছে, একদম সমান করে স্কেলটাকে ধরতে হবে। যখন স্কেল এদিকে সমান থাকবে তারপরে উপরের দিকে দেখবে, উপরের দিকে কোন জায়গাটা আমি মাপ নিয়েছিলাম, এই যে এই জায়গাটা। তাহলে এখানটা যদি আমি টানি, এই গডউইন অস্টিনের ওপর থাকতে হবে আমার। তাহলে এই মোটামুটি দাগ আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমি সমান করে টেনে নেব। এই দেখো একটা স্তম্ভ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার রয়েছে কৈলাস। কৈলাসের বলেছে হচ্ছে 6710 মিটার। তাহলে 6000-এর ঘরে আগে যেতে হবে। এই যে 6000, 6710। তাহলে 6000 আর 7000-এর মধ্যে যেটা আছে, মধ্যের যে পজিশানটা, সেটা হচ্ছে তোমার 6500। এবার 6500-এর বেশি বলেছে, মানে 710। তো তাহলে 710 মানে আরেকটু উপরে যেতে হবে, মোটামুটি এতটা গেলেই হবে। এবার এখান থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি, এই যে মোটামুটি এতটা গেছি আমি। ঠিক আছে, এবার এখান থেকে আমি মাপ নিয়ে নিচ্ছি কৈলাস। নিচের স্কেল সমান আছে কিন্তু দেখে নিতে হবে, কিন্তু নিচের স্কেল সমান আছে, সমান যদি থাকে তাহলে এবার কৈলাস কোথায় লেখা আছে, এখানে। তাহলে এর উপরে যেতে হবে,
এর ওপরে মানে এই যে, ঠিক আছে, এই দেখো আমি এটার সঙ্গে মিলিয়েই রেখেছি, ঠিক আছে। তাহলে দুটো ডট দিয়ে দিচ্ছি, মোটামুটি দুটো স্তম্ভগুলো যেন কোনোটা বেশি মোটা কোনোটা রোগা এরকম না হয়ে যায়, ঠিক আছে। এটা হবে না, কৈলাসটা একটু মিডিলে আছে, তাহলে আমি ডটটা যদি এই দুটো জায়গায় দিই তাহলে ভালো লাগবে। এই এই ঠিক আছে, খুব বেশি যেন সরু মোটা না হয়, সামান্য এসে হবে অসুবিধা নেই, কিন্তু খুব বেশি যেন সরু মোটা না হয়। এবার চলে আসছি পরেরটায়। পরেরটা কি আছে? পরেরটা আছে নন্দা দেবী, যেটা আছে ৭,৮২৫ মিটার। ৭,৮২৫, তাহলে আগে ৭,০০০ আর ৮,০০০-এর ডিফারেন্সটা খুঁজতে হবে। আচ্ছা ৭,৮২৫ বলেছে, তাহলে ৭,০০০ এটা ৮,০০০, তার মানে ৭,৫০০-এরও একটু বেশি। ৮২৫ মানে ৭,৮২৫ মানে কি ৭,৫০০-এরও বেশি। তাহলে ৭,৫০০ মানে ৭,০০০ আর ৮,০০০-এর ঠিক মাঝখানটা হচ্ছে ৭,৫০০, এবং সেখান থেকে আর একটু যেতে হবে। ৮২৫ মানে অনেকটাই, মানে প্রায় ৮,০০০-এর কাছাকাছি। আমি এতটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এতটা প্রায় নিয়ে নিচ্ছি। তাহলে এখানটা নিয়ে নিলে তাহলে আমার মোটামুটি স্কেল নিচে দেখে নেবে কিন্তু ঠিক আছে নাকি, গ্যাপ ঠিক আছে নাকি দেখে নেবে। তাই মোটামুটি আমার এই যে নন্দা দেবীর কাছে আসতে হবে, এইখানে এসে মোটামুটি এইখানে এইখানে একটা আর এখানে একটা টানবো, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে অন্নপূর্ণা, যে পর্বতশৃঙ্গটা, সেই অন্নপূর্ণা কত? ৮,০৯০, ঠিক আছে। তাহলে ৮,০৯০ মানে ৮,০০০-এর ঘরে আগে যেতে হবে, এটা ৮,০০০-এর ঘর। ৮,০৯০ মানে সামান্যই, বেশি না, ওই এতটা গেলাম, এতটা গেলাম। এবার স্কেল ধরছি, নিচেরটা দেখে নিতে হবে সমান দাগ আছে কি না, আগে দেখে নেবে, তারপরে টানবে, ঠিক আছে। ৮,০৯০ মানে খুব বেশি নয় কিন্তু, তাই আমি খুব বেশি আর যাচ্ছি না। অন্নপূর্ণা হচ্ছে এখানে, তাহলে এর উপরে আমি বিন্দু দিয়ে দিচ্ছি, তাহলে এবার আঁকতে সুবিধা হবে। এই আর একটা এই, দেখো হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের যে বলে দিয়েছিল যে আমরা যে স্কেলটা কীরকমভাবে করেছি, যে 1 একক মানে আমরা 1 একক মানে 1000 করে ধরেছি না, সেটা লিখে দিতে হবে। এটাকে কি বলে? এটাকে স্কেল বলে। তাহলে স্কেল অনুযায়ী 1 একক সমান সমান 1000 মিটার, এটাই আমরা ধরে নিয়েছি, সেটাই একটু লিখে দিতে হবে উপরে, এইরকম। হ্যাঁ, ব্যাস আঁকাটা কিন্তু হয়ে গেল।